শুভ সন্ধ্যা। পরশুদিন আমাদের মা সরস্বতীর পুজো, তাই আজ সরস্বতী বন্দনা দিয়ে আমাদের লাইভ শুরু হবে। ৭১ পর্বে মা হেমাঙ্গিনী মিশ্র আপনাদের গল্প শোনাবেন, গোপাল ভাঁড়ের হাসির গল্প। কিন্তু আমি প্রথমে একটি সরস্বতী মায়ের বন্দনা গান দিয়ে শুরু করব আজ লাইভ। চলুন। শুভ সন্ধ্যা। যদি কেউ এসে থাকেন কমেন্ট করেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করি। বেদি সাজিয়েছি মা, পুড়িয়ে পলাশ যতন করে। এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। পূজার বেদি সাজিয়েছি মা, পুড়িয়ে পলাশ যতন করে। এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। গজমতির হার গলে শোভা পায়, বিনা পুস্তক হাতে। কর্ণে তোমার শ্বেতকুণ্ডল, শুভ্র মুকুট মাথে। গজমতির হার গলে শোভা পায়, বিনা পুস্তক হাতে। কর্ণে তোমার শ্বেতকুণ্ডল, শুভ্র মুকুট মাথে। বিদ্যাদায়িনী এসো নিজ গুণে, বিদ্যাদায়িনী এসো নিজ গুণে। এসো মা করুণা করে, এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। কণ্ঠে আমার সুর দাও মা, ভাষা দাও রসনা। হৃদয়ে ফোটাও শ্রদ্ধা কুসুম, অঞ্জলি দিতে পায়। কণ্ঠে আমার সুর দাও মা, ভাষা দাও রসনা। হৃদয়ে ফোটাও শ্রদ্ধা কুসুম, অঞ্জলি
ডাকি হে মা বাণী জীবন ধন্য, ডাকি হে মা বাণী জীবন ধন্য, করো মা তোমার বরে। এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। পূজার বেদি সাজিয়েছি মা, কুড়িয়ে পলাশ যতন করে। এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। পূজার বেদি সাজিয়েছি মা, কুড়িয়ে পলাশ যতন করে। এসো মা গো সরস্বতী, এসো মা আমার ঘরে। এসো মা আমার ঘরে, এসো মা আমার ঘরে। মা উড়িয়ে দিয়েছে। রমা পাল দিয়ে বলছেন চমৎকার কথা, কালিদাস বাড়া সুর, গৌরী সুন্দর গাইন। যে আমি সরস্বতী বন্দনাটা গাইলাম। মা আজ গোপাল ভাঁড়ের পর্ব, গোপাল ভাঁড়ের হাসির গল্প বলতে এসেছেন ৭১ পর্বে। যেহেতু পুজো গেল তাই একটু সরস্বতী বন্দনা গাইলাম। এরপরে মার গল্প শুরু হবে। আপনারা জানেন মা গোপাল ভাঁড়ের গল্প বলছে। বলো মা, শুরু করো। না, শুরু করে দাও। 10 চক্রে ভগবান ভূত, ওই এক হলো, ওইটাই আরম্ভ করছি। গোপালকে নিয়ে কৃষ্ণচন্দ্র রাজা খুবই আনন্দ ফুর্তি হচ্ছে, সভাসদ সব এসছে, আনন্দ হচ্ছে। হওয়ার পরে রাজা একটু মনে করলেন যে গোপাল একটা গল্প বললে মজা হতো, একটা শিক্ষামূলক গল্প একটু বললে খুব মজা হতো। তখন বললো, সে তো এক্ষুনি আমি বলবো, অসুবিধা কিছুই নেই রাজামশাই, আমি এক্ষুনি বলবো। বলে রাজামশাইকে প্রণাম করে গল্প আরম্ভ করলো গোপাল ভাঁড়। এক দেশে এক রাজা ছিল, প্রচণ্ড ভালো। তার প্রজারাও তাকে খুব ভালোবাসত, রাজাও প্রজাদের ভালোবাসত, সভাসদ মন্ত্রী সবাই রাজাকেও ভালোবাসত, রাজাও তাদের ভালোবাসত, খুবই ভালোবাসত। তো একজন ভগবান বলে একটা ছেলে ছিল, তা সে রাজা তাকে খুবই ভালোবাসত। রাজা এইটুকু জানে যে ভগবান আমার সব দিকে গুণবান, শিক্ষায় দীক্ষায়, তোমার চরিত্রবান, শ্রমিক, যে কোনো দিকে তাকে বলো সেদিকে পাবে। ওই জন্যে তাকে খুব ভালোবাসতেন রাজা। তবে আর সভাসদরা তাকে কুচক্রিয়া দেখতে পারেনি, রাজা ভালোবাসে তো দেখতে পারেনি। রাজা কানও করতো না, যা হচ্ছে হচ্ছে। তাই একদিন আসেন, না আসার ফলে ও কুচক্রিয়ারা বলছে, দেখেছো তো রাজামশাই আসেনি, দেখো তার কত প্রশংসা আপনি করেন, কত আদর করেন, কত ইয়ে করেন, এ পর্যন্ত দেখা আছে? দেখা নাই। বলতে বলতেই পরে পরে একজন লোক এলো। তা লোক এসে বলছে, রাজা বলছেন যে জিজ্ঞাসা করো কে এলো। তা জিজ্ঞাসা করতে বলছে, রাজামশাই আপনার কাছে এসছি, ভগবানের অসুস্থ, খুব অসুখ, সেই জন্যে সে আসতে পারেনি, এই কথা আমাকে বলে পাঠিয়ে দিল। কি অসুখ হয়েছে না সেটা আমি জানি না, বলতে পারবো না, ওই কথাটা বলেছে যে আমি খুব অসুস্থ, রাজাকে খবর দিবি যা, ওই কথাটা বলল।
বলার পরে আমি তাই বলে গেলাম। না, তার ভালো বৈদ্য দেখে এসছে, তিনি তো খুবই ভালোবাসতেন রাজা। এখন ভালো বৈদ্য পাঠাও। ভালো বৈদ্য দেখে পাঠানো হলো, কিন্তু কুচক্রীরা এধারে বসে যুক্তি করে নিল যে তাকে যদি একদম যদি জীবনে মেরে দিতে হয় তাও মেরে দেবো, কিন্তু রাখবো না ভগবানকে। এদের সব যুক্তিযাক্তা হয়ে গেছে। এদের বলছে, রাজামশাই, তা এরকম যখন অসুস্থ হয়েছে তাহলে তো একটু যাওয়া দরকার আমাদের। তা তা হোক, একজন যাও, দেখে এসো। এদিকে পালকি আসছে, ও ডাক্তার যাচ্ছে, বৈদ্য। ও এখন কি করেছে না, বৈদ্য আসেনি, সেখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে, সে কুচক্রিয়া দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে পালকি এলো দুজন লোক নিয়ে। দুজন লোক দুটো ঘাড়ে নিয়েছে, আর বৈদ্য ভিতরে বসে আছে। তা যাচ্ছে, এইবার এই কুচক্রিয়াতে বের দিয়েছে, বলছে, দেখো আমার অনুরোধ, একটু দাঁড়াও। দাঁড়ালো। দাঁড়াতে বলছে, না, ওই গাছের গোড়ায় ছিল, ভালো কথা একটা বলবো, গোপন কথা বলবো, ওইখানে ছিল। তবে তুমি যে পালকি থেকে নেমে যে আমার কাছ পর্যন্ত এসছো, এইটাই তোমাকে ধন্যবাদ দিই, সত্যিকারে। বলে গেলাম। কে বললো, একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? না, ওই যে ভগবানকে যাকে দেখতে যাচ্ছ, তাকে তোমাকে বলতে হবে যে আমি চেষ্টা করেছি, ভগবান বাঁচেনি, মারা গেছে, এই কথাটুকু রাজাকে খবর দিতে হবে। তখন বলছে, কে পাঠিয়েছে জানো? সব জানি। এ বলছে, সব জানি, কিন্তু করার কোনো উপায় নেই, এইটুকু টাকা নাও। কত টাকা নেবে বলো, যা নেবে তা দেবো। বলে তাকে বুঝিয়ে বাজিয়ে টাকা পয়সা দেবো, এ করবো সে করবো বলে এই খবরটা দিয়ে দিল। সে তো ঘুরে চলে গেছে, পালকিতে ফের সে ঘরে চলে গেছে। এখন খবরটা এসছে রাজার কাছে। ওই আবার একদিন বাদে দুদিনে একটা ছেলেকে সাজিয়ে নিয়ে এসছে, কি না ওই ভগবানের ছেলে, কিছু টাকা দিলে ও কাজ করবে বাপের। রাজা একেবারে সত্যি মনে করেছে। সত্যি মনে করে টাকা দিয়েছে, 1000 টাকা, ছেলের হাতে 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়ে তাকে খুব দুঃখ করছে রাজা, যে ভগবান ছেলেটা কি ছিল, কি খুব চরিত্রবান, যেমন সৎ ছেলে, যেমন কর্মী, যেমন সব দিকে ছেলেটা ছিল, ছেলেটা চলেই গেল। কিন্তু ছেলেটা তো বাড়াবাড়ি অসুখ নয়, সামান্য জ্বরটা হয়েছিল, সে ভালো হয়ে গেছে। সে ভালো হয়ে যেতে সে কি করেছে না, বুঝতে তো পেরেছে এই তো কুচক্রিয়ার সব ব্যাপার। ও কি করেছে না, গাছে উঠে বসেছে। রাজা বার হবে, পাশে একটা গাছ আছে, সেই গাছে উঠে বসেছে। গাছে উঠে বসতে বলছে রাজার কাছে, মানে এই খবরটা দেবে আর কি, ওই জন্যে বসছে, যে মরেনি। কিন্তু রাজা যে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজার সবসময় সঙ্গে কুচক্রীরা আছে, যদি পাশে ধরা পড়ে যায়, সব সময় আছে। বলছে, সে এখন গাছে থেকে বলছে, রাজামশাই, আমি মরিনি গো, তোমার ভগবান বেঁচে আছে, ভগবান বেঁচে আছে। সে শুনবে কোথায়? সে কুচক্রীরা জুটে বলে, এই দেখো ভগবান ভূত হয়েছে, ভগবান ভূত হয়েছে, কোনো তো কথা নাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন, ঘরে অমঙ্গল হবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি চলে এলো। রাজা সত্যি বিশ্বাস করেছে, তাড়াতাড়ি চলে এলো। তাড়াতাড়ি চলে আসতে এইবার তো মেরে ফেলা ছাড়া তো আর ভগবানকে, এরা তার যা যুক্তি, ভগবানকে পৃথিবীতে রাখবো না। সে তখন ভাবলো, দেখো দর্শকরে আজ ভগবান ভূত, আমি আজ ভূত হয়ে গেছি, আর এখানে থেকে বা কী হবে, আর জীবনটা যাবে। তখন সে কী করলো না, সে রাত থেকে গ্রাম থেকে ছেড়ে সে চলেই গেল। তখন রাজা গোপাল বলছে,
রাজা এই গোপাল যে গল্পটা কৃষ্ণ রাজা বলছেন যে গোপাল যে গল্পটা বললো তোমাদের কেমন লেগেছে? সভাসদদের বলছে কেমন হয়েছে? তারা তো তাদের দেখিয়ে তো গল্পটা বলেছে, রাজা তো কোনো কেয়ার করেনি, ওই জন্যে তাদের দেখে গল্পটা বলেছে বলে আর সভাসদরা কথা বলেনি, চুপ করে আছে। তখন বলছে গোপাল তো দেখিয়েই কথাটা বলেছে অনেক দুঃখে, কি বলবো, যা গোপালের পুরস্কার অনেক টাকা দিল। গোপালটা শিক্ষামূলকের গোপাল গল্প, তাই জন্যে গোপালকে টাকা দিল, কিছু পুরস্কার দিল, যে ঠিক গল্প বলেছে গোপাল। 71 পর্বে মা প্রথম গল্প বলল 10 চক্রে ভগবান ভূত। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, এমনভাবে মার পাশে থাকার জন্যে। এরপরের গল্প চোরাই মাল উদ্ধার। চোরাই মাল, হ্যাঁ হ্যাঁ বলছি। বল। এখন তখনকার দিনে গাড়ি ছিল না, গাড়ি না থাকায় উপরে হচ্ছে গরুর গাড়ি, আর জলে থাকে যা জলে থাকার ব্যাপার। কিন্তু রাজাকে নিয়ে সেই জলেই বেরিয়ে আসে, প্রত্যেক দিন ভোরের বেলা গিয়ে বেরিয়ে আসে। তখন গোপাল 2 দিন 3 দিন দেখছে একটা মেয়ে ছেলে নিয়ে ওখানে ঘুরঘুর করে সেই জলে যাতায়াত করা, সেটা ঘুরঘুর করে। তখন বলছে ঘুরঘুর করে কেন? সন্দেহ হলো গোপালের। তখন রাজার কাছে বলল, রাজা বললো তাকে জোর করে ধরে আনো। এইবার রাজা জোর করে ধরে আনলো, গোপাল ধরে এনে রাজার কাছে নিয়ে এলো। রাজার কাছে নিয়ে এসে তা বলছে ছেলেটাকে বার করো। মা জোর জার করে যখন হাতাবাই হলো, মেয়ে দেবে না, ছাড়বে না, তখন দেখো না সে তো একটা ব্যাগকে ছেলের মতো করেছে, দিয়ে শুয়ে দেয়। ও বাবা, ব্যাগের ভিতরে হীরা সোনা মুক্তা ভরা আছে। তো সেই বছরটায় খুব চুরি হচ্ছে ওখানে, খুব চুরি হচ্ছে, সোনা দানা টাকা পয়সা খুব চুরি হচ্ছে। তা গোপাল আর সবাই সভাসদ বলছে বাহ, গোপাল একটা কাজের কাজ করলো যা বলে তাকে ঢেড়ে দিয়ে তো রাজা রেতে চলে গেল। আর গোপালকে কিছু পুরস্কার দিল, অনেক পুরস্কার দিল। কৃষ্ণচন্দ্র পুরস্কার দিল আনন্দ হয়ে, যে এত সভাসদ আছে, দেখো গোপাল কি নিয়ে এসছে দেখো। আচ্ছা, প্রবাল চ্যাটার্জি বলছেন অপূর্ব সুন্দর পরিবেশন। রমা পালদে বলছেন চমৎকার নিবেদন। 5 জন আপনারা দেখছেন। এরপরের গল্প 3 নম্বর গল্পে মা যাচ্ছে গোপালের শিঙা পোকা। গোপালের বউ গোপালের সঙ্গে খিটিং মিটিং লাগে, ভট্টাচার্য বাবু দেখছেন। গোপালের সঙ্গে খিটিং মিটিং লাগে। গোপাল বলে আমি 2 হাতে আয় করছি বলে খুব হাস্য পরিহাসে খুব খেলা হচ্ছে, খুব খাওয়া হচ্ছে, খুব উড়ানো হচ্ছে, খুব হচ্ছে। আমি মরে যাই, মরে গেলে টের পাবি। ওটা গোপাল বলছে। গোপাল তার বউ মানান না, সে বলে কি মরে যাও না, মরে যেতে না বলেছি, তারপরে সে আমার মা বেটার চলে কি না চলে দেখে নেবো, তুমি মরে যাও বলে। সে তখন কি করলো না, ওই যে কী বাজে কি সিঙ্গা নাকি, হ্যাঁ শিঙা পোকা, সিঙ্গা পোকা, ও ও সিঙ্গা ফুঁকে, তাই সিঙ্গা ফুঁকছে, তাদের তার নিয়ম আছে, মরলে নাকি সিঙ্গা ফুঁকে, তা হোক সিঙ্গা ফুঁকছে। এখন তার বউ যে ছিল, আচ্ছা সিঙ্গা ফুঁকো তুমি। আমি রাজবাড়ি গেলাম, দিয়ে ছেঁড়া কাপড়, মাথার চুলটা একটু উস্কা মুস্কা করে নিয়ে দাঁড়িয়ে আছে সভাসদ ভিতরে, এক পাশে করে দাঁড়িয়ে আছে, সভাসদরা সব বসে আছে। রাজা বলছে দেখো তো কে একজন মেয়ে ছেলে এলো, যেন ভদ্রবাড়ির মেয়ে বলে মনে হচ্ছে।
তখন বলছে, হ্যাঁ হ্যাঁ গো, তুমি কার বাড়ির মেয়ে? না, আমি রাজার ভাঁড়ের বউ। রাজার ভাঁড়, গোপাল ভাঁড়, সেটা বলেনি, নাম ধরবেন না, সেটা বলছে রাজার ভাঁড়ের বউ। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপালটা মারা গেল? এই রে, ভালো ছেলে ছিল, যা যা কী করবি, এই 1,000 টাকা দিয়ে এখন কাজ টাজগুলো সারু। দিয়ে 1,000 টাকা দিয়েছে, এনে দিল, দিয়ে এসে গেল, গিয়ে গোপালকে ডেকেছে, ডেকে বলছে, এই দেখো, তুমি মরে গেলে দেখো এই আমি ঠিক চালাতে পারবো, আমার মা বেটার কোনো অসুবিধা হবে না। তখন সে বলছে, হ্যাঁ যা বলেছো তুমি ঠিক, আমি না থাকলে তুমি চালিয়ে নেবে, এধার দিয়ে সেধার দিয়ে করে তুমি চালিয়ে নেবে। রাজা এখন সেই পথ দিয়ে যাবে এসছে। রাজা বলি, গোপাল বেঁচেছে যেন, এই রে। তার বলছে, আরে গোপাল, সে তখন জানালো, জানিয়ে বলছে, প্রণাম জানিয়ে বলছে, না আমি মরিনি, আমি বেঁচে আছি। তখন বলছে, তুমি মরো আর না মরো, আরও আমি 1,000 টাকা দেবো, তোমার কাজটা ভালো করে হবে। তখন রাজা বলছে, কাজটা তোমার ভালো করে হবে? আর না গো রাজামশাই, আমি না বেঁচে থাকলে ও ভালো করে চালিয়ে নেবে গো, সে আমি বুঝে দেখেছি, সে আমি মরে গেলে ও খুব ভালো করে চালিয়ে নেবে। তখন বলছে, আচ্ছা গোপাল, পিঠে দুটো চাপড় মেরে চলো আমার আসরে, চলো দেখি, আমার আসরে চলো। দারুণ দারুণ গল্প। এবারে 4 নম্বর 5 নম্বর, গোপালের কানামাছি খেলা। আচ্ছা, গোপাল আর তার বন্ধু বেড়াতে বেরিয়েছে বাজারে। বেড়াতে বেরিয়ে তা দেখে একটা দুপুরবেলা, আর কেউ নেই, দেখে না একটা দোকানে একটা লোক আছে, খাবার থালায় থরে থরে বেশ সাজানো আছে। তখন বলছে, বাহ, ভালো খাবারে লোভ লেগেছে। লোভ লাগতে তখন গিয়ে দাঁড়িয়ে খানিকটা ঘরের ভিতরে ঢুকে গেল। তখন দোকানদার মনে করেছে তা সব চলে গেছে, একজন দোকানদার আছে, সে মনে করেছে ওর বন্ধুর পোশাক খুব খুব দামি পোশাক, বলে তাহলে কিছু টাকা হবে, বলে তাদের ভালো করে বসার জায়গা দিল। আর যেটা খুশি চাইছে সেটা দিচ্ছে, যেটা খুশি চাইছে সেটা দিচ্ছে, হরদম খেয়ে নিল পেট ভরে। তো এইবার টাকা না টাকা, এবার বন্ধু পকেটে হাত ঢুকেছে। আরে গোপাল বলে, আরে আমি তোমাকে নিমন্ত্রণ খেতে ডেকে এনেছি, তুমি টাকা দেবে কেন? তুমি টাকা দেবে না, আমি দেবো, সে টাকা আমার দেওয়ার কথা। বলে দুজনে সেই দোকানদারের সঙ্গে চলছে। দোকানদার বলে, আরে বাবু, আমার দামটা ফেলে দাও না বাবা। তখন বলছে, হ্যাঁ একটা কথা শোনো, এত তর্কের ভিতরে না গিয়ে না, তোমার যে গামছাটা ঘাড়ে আছে না, ওই গামছাটা তোমার বেঁধে দেবো চোখে, তুমি কানামাছি খাওয়ার মতো আর কি, বেঁধে দেবো, বেঁধে দিয়ে আমরা একটু ফাঁক ফাঁক দুজনে হবো, তুমি যার গায়ে হাত দেবে সেই টাকা দেবে। ওই কথা বলে তখন ভালো করে বেঁধে দিয়ে এর দুজনে দোকান থেকে বেরিয়ে ছটকে চলে গেছে। আর ও তো কানামাছি খেলছে, ওরা গিয়ে ঘরে হাজির। তখন ওরা ঘরে গিয়ে বলছে যে কানামাছি খেলা হলো, পেটও ভরা হলো, কানামাছি খেলা হলো। তখন বলছে, আরে কানামাছি আমরা খেললাম কোথা, সে খেলছে দেখবি যা, সে এখন গোটা রাস্তা ঘুরছে। গোপাল ভাঁড়ের গল্পের মধ্যে শুধু আছে রসিকতা এবং শিক্ষা, শিক্ষামূলক রসিকতা গল্প। এই হচ্ছে আমাদের গোপাল ভাঁড়। এবার হচ্ছে নিজের চরকায় তেল দাও। আর এই এই আজকের যে গল্পগুলি হচ্ছে, সেগুলি হচ্ছে সব এক একটা প্রবাদ। এই প্রবাদের উপরে কিভাবে গল্প করেছে বলেছেন, সেটা হচ্ছে অতিথি স্বজন এসছেন, শর্মিষ্ঠা ঘোষ এসছেন, কৃষ্ণা চক্রবর্তী এসেছেন, মুকুল বিশ্বাস এসেছেন, প্রচুর মানুষ আপনারা এসেছেন দেখা যাচ্ছে, কিন্তু আমার এই মোবাইলে কোনো কমেন্ট পড়তে পারছি না, কোনো কমেন্ট দেখছি না। এইবার এসছেন, আপনাদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ। আপনারা এইভাবে মাকে উৎসাহিত করেন বলে মা রোজ সকালে উঠে গল্প পড়ে মুখস্থ করে আপনাদেরকে গল্প পাঠ করেন না, গল্প শোনান। দারুণ বলছে শর্মিষ্ঠা ঘোষ, এতক্ষণে একটা কমেন্ট পেলাম,
তারিখ বারুইয়া এসেছেন। আচ্ছা, এর পরের গল্প নিজের চরকায় তেল দাও। এটা আমার নিজের চরকায় তেল দাও। একজন লোক পৌঁছে গেল, রাজা বসে আছে। কৃষ্ণচন্দ্র রাজা বলে, কি, কোথায় এসছো তুমি? না, আপনার কাছে এসছে। না, কী জন্যে? না, একটা কথা বলবার জন্য এসছি আমি। কী কথা? না, তোমার গোপালকে তুমি তো বিশ্বাস করো। গোপাল তোমার টাকা নিয়ে পুকুর কাটিয়েছে, আবার এখান থেকে টাকা নিয়ে বাজার করা খরচে টাকা নিয়ে জমিন কিনেছে। গোপাল রাজার স্টাইলে ঘুরে। অতএব এই খবরটা আপনাকে জানাতে এসেছিলাম আর কি। তা তখন বলছে, এই খবরটা যে তুমি জানাতে এলি, আমার এত বড় রাজপুরীতে কেউ জানে না, সভাসদও জানে না, মন্ত্রীও জানে না, সেনাপতিও জানে না, আমিও জানি না। অতএব তুমি জানো আর গোপাল জানে, তো ব্যাস, এইবার তোমাকে আর গোপালকে দুজনকে নিয়ে যেতে হবে ধরে। না নিয়ে গেলে তুমি হয় ভাগে কম পেয়েছো, ভাগে কম পাওয়ার জন্যেই তুমি এসছো আমার কাছে, তা নাহলে তুমি আসতে না আমার কাছে। তখন এ টের পেয়ে গেছে, তখন বলছে, প্রভু, আমি দোষ করেছি, আমার ভুল হয়েছে, ক্ষমা করো রাজামশাই, আমাকে একেবারে ক্ষমা করো। আমি যা দোষ করেছি আর করব না, আর জীবনে করব না। ওরকম করছে। তখন রাজা বলে, দেখো তুই ধরা পড়েছো কি না দেখো। এটা কে না বলবি, না না, আমি সত্যিকারে ধরা পড়িনি গো, এই তার পোশাক আশাক দেখে, কাজকর্ম দেখে বলতে এসেছিলাম। তুমি বলতে এসেছিলে ভাগে কম হয়েছে তাই তুমি বলতে এসছো, তা নাহলে কি তুমি এমনি বলতে এসছো? তখন ঠকে তো গেছে, গিয়ে খালি ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে, দুজনকে নিয়ে আসবে ধরে, তখন ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে। তখন খাতারা দেখলো, দেখে ও ঠিক ঠিক বলেছে, খারাপ বলেনি, মিথ্যা বলেনি, ঠিক বলেছে। তখন ওকে ধমকে দিয়েছে, দেখো নিজের চরকায় সবসময় তেল দেবে, পরের চরকায় তেল দিতে যাবে না। না, আমি কোনো দিন আর যাব না। তখন ভয়ে বলছে, আমি আর কোনো দিন পরের চরকায় তেল দিতে যাব না, আমি নিজের চরকায় তেল দেবো। রাজামশাই, আমি নিজের চরকায় তেল দেবো। ঠকে গেছে, রাজা ধরে ফেলেছে। সত্যি তাই। গোপালের বোঝা বয় চৌকিদার। গোপাল হচ্ছে গিয়ে খুব কৌতুকপূর্ণ মানুষ, তো তা সে কীভাবে তার বোঝা, মানে তার কাজ চৌকিদারকে দিয়ে বয়া করালো, সেইটা দেখার বিষয়। এবারে আমাদের গল্প গোপালের বোঝা ভয় চৌকিদার। না, গোপাল এখন একটা বিরাট বোঝা নিয়ে আসছে। এক সেকেন্ড। অপূর্ব সুন্দর নিবেদন, মনোমুগ্ধকর উপস্থাপনা। কৃষ্ণা চক্রবর্তী বলছেন, আপনি খুব সুন্দর গল্প বলেন মামিমা, খুব চমৎকার গল্প। চিত্রা কুন্ডু বাড়ির দেখছেন। এবার বলো, শুরু করো। তারপরে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখন যারা দেখছেন, এখন পরে যারা নতুন সেইখানে চৌকিদার ভর্তি হয়েছে নতুন, তা চৌকিদার পাহারা দেয়। তো পাহারা দিয়ে দেখছে যে একটা লোক তো বোঝা নিয়ে আসতেছে, আচ্ছা দেখি কি বোঝা নিয়ে আসছে, বলে কাছে এলো গোপাল। গোপাল কাছে আসতে বলছে, এ বোঝায় কি আছে? গোপাল হচ্ছে ধুরন্ধর, ও বলেছে কি না, ওতে মদ আছে। গোপাল বলছে, এতে মদ আছে। মদ নিয়ে আসছিস তুই? এই রে, কত যে জেলখানা খাটতে হবে, কত যে করতে হবে, তুই চল রাজার কাছে, চল রাজার কাছে চল। গোপাল মনে মনে ভাবছে, যদি বোঝাটা নিয়ে নেয় তাহলে একটু বেঁচে যাই আমি, সে মনে মনে ভাবছে। ভেবে এই কথাটা বলে, গোপাল তার কথা বলেনি, চুপ করে আছে। এটা তার বলছে অনেক বছর জেল, হেন তেন বলে রেগে পুটাটা নিয়ে নিল। চৌকিদার পুটাটা নিয়ে নিল, নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। গোপাল ভাবছে, আমি একটু ফুলভাবে যাচ্ছি বাবা, বেঁচে গেলাম বলে যাচ্ছে। গিয়ে এবার রাজবাড়ির কাছে, এবার চৌকিদার ভাবছে অন্য রাস্তা দিয়ে গেলে কিছু টাকা পয়সা বেড়ে নেওয়া যাবে, কিন্তু রাজবাড়িতে গেলে তো রাজা তো নিয়ে নেবে, তো আমার আর হবে না। সে এবার চেষ্টা করছে অন্য রাস্তায় যাবে।
গোপাল এবার বলছে, এই অন্য রাস্তা যাচ্ছিস কেন? এইটা তো রাজার বাড়ি না? তুই জানিস না? হ্যাঁ আমি জানি তো, এইটা রাজার বাড়ি। আর আমার কাছে চিঠি আছে, নে যা। চিঠি দিল তাকে, চিঠি নিল, দেখলো যে সত্যিকারের কথা তো, তো রাজবাড়ি তো জানে, রাজবাড়ির লোক। আমি তো ভুল করছিলাম খুব, আমিই তো ঠকে যেতাম। তবে গোপাল তো জিতে গেল ফুটড়া দিয়ে। গোপালের ফুটড়া বইল চৌকিদার। ওটা লেখা আছে না যে চৌকিদার বই ফুটড়া, সেই কর হয়ে গেল আর কি। চৌকিদার তার ফুটড়া বইল গোপালের। অতি চালাকের গলায় দড়ি। ও ভেবেছিল যে পুটুল থেকে মাল সরাবে, হ্যাঁ সরিয়ে গোপালকে ফাঁদে ফেলে জেলে পুরে দেবে। হ্যাঁ, রাজার কাছেও বকশিস পাবে, আবার এখান থেকে মেরে নেবে, এই তার উদ্দেশ্য ছিল। সে আর হলো না। গোপালের বুদ্ধির কাছে তো এটা, দাদার যে হাসি ধরে না, দাদার যে হাসি ধরে না, দাদার যে হাসি ধরে না। আম গাছ লাগালো। একবার গোপাল কিছু টাকা ধার করেছিল, অনেক। ও এবার আর বলছে, গোপাল এখন কি করেছে, কিছু টাকা ধার করেছে, সে আর দেয়নি। না দেওয়ার ফলে তাকে ধরাও যায়নি। কি করা যাবে এখন? একটা সবাই বসে আছে, যাচ্ছে, গোপাল সেই পথ দিয়ে যাচ্ছে। এইবার দাদা কি করবে, তাকে ঘিরে ফেলেছে। বলে এইখানে ধরলে গোপালকে ঠিক ধরা যাবে বলে তাকে ঘিরেছে। বলে, আরে দাদা আমাকে ধরতে হবে না, আমি জানি যে আমি টাকা ধারি, আমি অস্বীকার করছি? বলো, আমি তো অস্বীকার করছি না, টাকা আমি দেবো। কালকে তোমার টাকা দেওয়ার ব্যবস্থা না করলে আমি জল গ্রহণ করব না। দাদা কালকে সকালবেলা যাবে, পাবে। বলে তাকে বলে সে ভাবলো যে এতগুলো লোকের মাঝে প্রতিজ্ঞা করলো জল গ্রহণ করবে না, তাহলে কাল সকালবেলা যাওয়া হবে। গেল, বসে আছে, গোপাল তার ছেলেকে ডাকছে। সে নিয়ে বার হলো কি, একটা কোদাল, একটা আমের আঁটির ঝোড়া নিয়ে বার হলো। বার হয়ে এইবার 20 হাত অন্তর আম গাছ লাগাচ্ছে মাঠে। বেড়া হয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে লোক, কাজ আছে তো লোকের, অস্থির হচ্ছে। কি গোপাল টাকা দেবে কখন? করছি, ব্যবস্থা করছি বলে বসে রেখেছে। বসে রেখে সে ততগুলো আঁটি বাগানে পুঁতা হলো। 20 হাত অন্তর একজোড়া আঁটি পুঁতে এইবার পাহাড় ধুয়ে এসে বলছে, দাদা এই তো দেখলেন আমি টাকার ব্যবস্থা করেছি, এইবার জলগ্রহণ আমি করিনি সকাল থেকে। এই আঁটি গাছ হলে টাকের সুদ, তার সুদ তোমাকে দিয়ে দেবো আমি, কোনো চিন্তা নাই। তখন দাদা তো হেসে ফেললো, তার টাকাদার এ তো হেসে ফেললো। বলে এ তো আচ্ছা কল তো মন্দ না, গোপাল ভাঁড়ের কল, যাতা কথা নয়। শিপ্রা দিয়ে এসছেন, জয়ী মৈত্রী এসছেন, কৃষ্ণা চক্রবর্তী, আপনি খুব সুন্দর গল্প বলেন, অপূর্ব। আচ্ছা, মা 71 পর্বে আজ গল্প বলছে গোপাল ভাঁড়ের হাসির গল্প। এরপরে যে গল্পটি আসবে খুব মজার, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ মাপা ও নক্ষত্র গণনা। সেইটা একটু দেখলে সে মাপা কথা ওর মনে থাকে না। ঠিক আছে, যা আছে বলো। দেখাচ্ছে এমন গোপাল ভাঁড় না, সে যে কোটি সে লাখতে অযুত অর্বুত ওইটুকুই পড়বো, তুমি বলতে থাকো। এইসব দেখাচ্ছে তাকে রাজাকে। দারুণ ব্যাপার। শিপ্রাদি বলতে যে তোমাকে মামা ডাকে, শিপ্রাদি। ওখানে বাদশাহ কৃষ্ণচন্দ্রকে খবর দিয়েছেন যে আকাশে তারা কটা, এটা খবর দিতে হবে, দিলে তোমাকে পুরস্কার দেবো। দাঁড়া, আমাকে এই খবরটা জানালে আমি তোমাকে পুরস্কার দেবো। তা হোক, দিয়ে এখন খুব দুশ্চিন্তা যে কি করে জানাবো, কে জানাবে,
কৃষ্ণচন্দ্র তো ভাবনার শেষ নাই, কি করে। তারপরে একদিন গোপাল পৌঁছে গেল। কি রাজার মন এত খারাপ কেন? না, মন খারাপ হবে না বাবা, বলতে পারবি আকাশে নক্ষত্র কটা? না রে, পরে যাবে না, মোটে চিন্তা করতে হবে না, আমি ঠিক বলো, তুমি টাকা পাঠিয়ে দিতে বলো 10,000। 10,000 টাকা পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে সে তার দিব্যি দড়ি কিনলো, গরু কিনলো, ভেড়া কিনলো, ওইসব কিনে টিনে তারপরে বলছে কই 1 বছর তো হতেই গেল, তা আর কিছু টাকা দিলে শেষ করব, সেইটা আর একবার খবর দাও। তখন রাজা কৃষ্ণচন্দ্র খবর দিলেন, দিয়ে আবার টাকা দিল। টাকা দিতে এইবার হয়ে এসছে, এবার সে রাজা রেগে যায়, বাদশা রেগে যাচ্ছে। হ্যাঁ, এতগুলো টাকা দিলাম, কই 1 বছর পূরণ হয়ে গেল, কই গোপাল আসেনি। গোপাল বলে, আরে 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 কাল সকালবেলা যাচ্ছি আমি, কোনো চিন্তা নেই আপনার, কাল সকালবেলা আমি যাচ্ছি। বলে কাল সকালবেলা উঠে গোপাল গেল, যে গরুর গাড়ি যাচ্ছে, ওরে বাবা, দড়ি গাড়ি যাচ্ছে, সব স্বাস্থ্যওয়ালা ভেড়া যাচ্ছে। বলি এই ব্যাপার কি? তা হোক, বসে গেল। এবার বলো দেখি, 100 কোটিতে তুমি কি করেছো, কি দেখেছো, কটা গুনতি করেছো? রাজা বাদশাহ, এ গুনতি করা এত সহজ নয়, আমি খানিকটা করেছি। খানিকটা করে তোমার এবার যে আছে তো ভেড়া, এতগুলো ভেড়া চুল গণতি করতে হবে, তারপরে গরুর গণতি করতে হবে, তারপরে দড়ি গণতি করতে হবে, তারপরে গিয়ে এগুলো হবে না। তুমি কতটা গুনতি করেছো? না, তাহলে শোনো, আমি গুনতি করেছি। এই যে অযুত, পৃথিবীর দৈর্ঘ্য হলো 10 অর্বুদ, লক্ষ, 99 অযুত, কোটি, 1000 কোটি গজ, আর প্রস্থ হলো 5, পরার্ধ 10 মহাপদ্ম 100 কোটি 7 লক্ষ 800 গজ। নক্ষত্রের সংখ্যা হলো 433 কোটি, পরার্ধ 51 মহাপদ্ম 79 কোটি 408টি। নবাব রেগে গিয়ে বলে, কি সব পদ্ম পরার্ঘ, কি সব যে বলছো? গোপাল বলল, আমি মিথ্যা বলিনি হযরত। দ্বিতীয় ভাগ বলবেন। ধারাপাত করে দেখুন, তাতে লেখা আছে 100 কোটিতে এক অদ্ভুত, 100 কোটি 100 লাখে 1 কোটি, আবার 100 কোটি পদ্মে এক মহাপদ্ম, 100 কোটি। নবাব বিরক্তি হয়ে বলে, আর বলতে হবে নি, আর এগুলো বলতেও কেউ পারবে নি, ওই ভেড়া আর এগুলো চুল দড়ি এগুলো গুলতে পারবে নি, তুমি এগুলো ফেলে দাও, ফেলে দাও, ফেলে না। দেখো, আমি এত কষ্ট করলাম, কিছু দেবে না? তখন আবার তাকে টাকা দিল 5,000, দিয়ে বললো, তুমি বাবা বিদায় হয়ে যাও। আমার মাথাটা খারাপ হয়ে গেল, আমার মাথাটা খারাপ হয়ে গেল, বাচ্চা বলছে, ও তুমি বিদায় হয়ে যাও। তখন কৃষ্ণচন্দ্র বসে ভাবছেন, খুব চিন্তায় ছিল যে বাচ্চার কাছে গেল, হারবে না কি করবে। ওই দেশে এসে গেল, এসে গিয়ে, এই দেখো রাজামশাই, আমার বিদায় দিয়ে দাও। রাজামশাই আবার ফের দিল 5,000 টাকা তাকে। চন্দনা সব দেখছেন। শুভ সন্ধ্যা মাসিমা, সাথীরা। আর শিপ্রাদি বলছেন, মায়ের গল্প বলার নেশা হয়ে গেছে পুরোপুরি। সত্যি কথাই বলতে, এই চন্দনা বন্ধু, শিপ্রা দিদি ভাই, কৃষ্ণা চক্রবর্তী, আপনারা প্রত্যেকে, হ্যাঁ, মজুমদার, অনিমা, প্রত্যেকে আপনার মায়ের গল্প শোনেন বলে মা রোজ সকালে গল্প বই পড়েন এবং সেটা মনে করে আপনাদেরকে শোনায়। মা কিন্তু পাঠ করছে না। হ্যাঁ, এটা 71 পর্বে মা লাইভ চলছে গল্প বলা। হ্যাঁ, আপনারা প্রত্যেকে মার পাশে আছেন, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এইভাবে আমার মাকে উৎসাহিত করছেন বলে আমার মা অনেকটাই সুস্থ আছে। কিন্তু মা তো বলছিল 100 পর্ব করবে, এখন দেখা যাচ্ছে যে মার বাড়ি যাওয়ার মন উঠেছে, বলছে বাড়ি যাবে। জানি না কখন কি হয়, মা কোথায় কখন যাবে। খুব সুন্দর গল্প, খুব ভালো লাগছে শুনতে। দেখো মা, কত মানুষ তোমার গল্প শুনছে। হ্যাঁ, আচ্ছা, এর পরের গল্পে যাই। 71 পর্বে মা গোপাল ভাঁড়ের গল্প বলছে। এবার আমার 10 নম্বর গল্প হবে, গুরুদেবের সবই আপনাকে। গুরুদেব সবই আপনার। হ্যাঁ,
একজন গুরুদেব এলো, এসে বলছে, দেখো আমার এই টাকাটা ধরো তো। তা সেটা শিষ্য টাকা ধরলো, ধরে বলছে আমি তীর্থে যাব, খুব গরিব, তা আমি তীর্থে যাব, চুরি চাকাতি হয়ে যাবে, তা আমি তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি। দিয়ে সেদিন খেলো, তারপর দিন খেলো, তারপর দিন খেলো, 10 দিন খাচ্ছে বসে বসে, ভালো মন্দ যা সে খাওয়াচ্ছে, তার কার টাকায় খাওয়াচ্ছে, তার টাকায় খাওয়াচ্ছে। তখন বলে, তারপরে 10 দিন হয়ে যাওয়ার পর সে তখন বলছে, দেখো তুমি যা এরকম কোনো গরিব, তুমি যা খাইয়েছো আমাকে, যা ভক্তি করেছো, কোনো শিষ্য আমাকে এই ভক্তি করেনি, তা এবার টাকাটা দাও, ঘরে যাই, আর তীর্থ যাব না। এ তখন কি করেছে, পুটুলটা এনে দিয়েছে, এনে দিতে দেখে 500, তা ছিল 1000। তা বলে, হ্যাঁ রে, আমার তো 500 ছিল, 1000 কেন? তখন বলে, গুরুদেব তোমার সেবা করেছি, আমি প্রসাদ খেয়েছি, তোমার টাকা কোনো অপব্যয় হয়নি, কোনো অপব্যয় হয়নি। আর তুমি তো জানো যে আমি তো নিঃস্ব গরিব, তুমি তো জানো, তোমার টাকা খাইয়েছি তোমায়, আর তোমার প্রসাদ একটু আমি পেয়েছি। তখন আর কি বলবে গুরুদেব, সেই 500 টাকা নিয়ে চলে গেল। 1000 টাকা ছিল, 500 টাকা নিয়ে চলে গেল। প্রচুর মানুষ মা দেখছে, তোমার প্রশংসা করছে, বাহ বাহ, খুব সুন্দর গল্প। মজুমদার অনিমা তোমাকে ফুল দিয়েছে। সুরের গুরু গ্রুপের পক্ষ থেকে মাসিমা সহ রেখা বন্ধু সহ সকল সাথীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। হ্যাঁ বন্ধু, তোমার শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানিয়ে দিলাম। তুমি ভালো থেকো। নিবেদিতা ভট্টাচার্য দেখছেন, আমিও শুনছি। হ্যাঁ হ্যাঁ বোন, ভালো থেকো। অনিমা বন্ধু খুব ভালো থাকবেন, মাসিমা আপনিও খুব ভালো থাকবেন, এইভাবে মায়ের পাশে আপনারা থাকবেন। এবার দেখ, আচ্ছা, বলবো তো। শিবরাজি এখনো দেখছে, অনিমা বোনও দেখছে। চিহ্নটা কেড়ে নিয়েছে, হ্যাঁ, শেষ চিহ্নটা কেড়ে নিয়েছি, আজ কাগজ ছিল। পিঠে পিঠে খেলে পেটে। হ্যাঁ, ওই প্রবাদের উপরে গল্প আমাদের গোপাল ভাঁড়ের। হ্যাঁ, গোপাল ভাঁড় সব প্রবাদের উপরেই গল্প বলছে। তার ঘরে পিঠে পায়েস, পৌষ মাসে তো পিঠে পায়েস হয়েছে। এখন সে বলছে আমি আজ রাজদরবারে যাব না, যাব না। তখন তো বললো, আরে বাবা একটু গিয়ে ঘুরে আয়, একটু গিয়ে ঘুরে আয়। তখন বলছে, দেখো আমি তাড়াতাড়ি কিন্তু চলে আসবো না, হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আয়। বলে গেছে, যাওয়ার পরে একটুখানি ঘুরে বলছে, রাজামশাই আমি একটু বাড়ি যাব, পেট ব্যথা হয়েছে। রাজামশাই আমার পেট ব্যথা করছে, আমি বাড়ি যাব। রাজা মনে করলো সত্যি, তা গোপালে যখন পেট ব্যথা করছে, আমি একটু বেড়াতে যাব ভাবছিলাম, তা তো হলো না, তা তুই যা, বলে গেল। তুই একটা রাজা কিন্তু একটা লোক পাঠিয়ে দিল, দিয়ে বলছে, আচ্ছা গোপাল কি করছে দেখে আই তো একটু। সে এখন এসে দেখে না গোপাল উপর দেওয়ায় বেশ বসে খাচ্ছে মজা করে। তখন গিয়ে রাজাকে বলল, রাজা ফের এসে বলে, গোপালের ধারে যাই, দেখে একটু চমকে পড়বে হয়তো। গিয়ে রাজা কি করেছে, সামনে দাঁড়িয়ে পড়েছে, গোপাল তো নাকি পেট ব্যথা হচ্ছিল। হ্যাঁ না বলছি নাকি, তুমি জল খাবে না থাক, তা পেট ব্যথা হচ্ছিল। তখন বলছে, হ্যাঁ পেট ব্যথা হচ্ছিল তো, সে পেট ব্যথা তো খাওয়ার জন্যে, পেট ব্যথাটা হচ্ছিল খাওয়ার জন্যে, সেটা আপনি জানেন না? পেটে খেলে পিঠে সয়, এটাও আপনি জানেন না? সেই জন্যে তো খাচ্ছি। বেশ থালায় পিঠে, বড় বাটিতে পায়ে নিয়ে বসে গেছে গোপাল ভাঁড় খেতে। রাজা বলে, বাহ, হ্যাঁ সে ভালো কথা জানে, পেটে গেলে পিঠে সয়। রাজা হেসে ফেলবে। রাজা তো হেসে ফেললো আর কি। কে আর বলবে, ষাঁড়ের দুধ চাই। ষাঁড়ের দুধ চাই। রাজা একদিন বলছে, গোপাল ষাঁড়ের দুধ কিছুটা দরকার, তা এনে দিতে পারবে? সে বলছে, না গো রাজামশাই, গাইয়ের দুধ হয়, ষাঁড়ের দুধ হয়নি,
না না এনে দিতেই হবে তোমাকে, না আনলে হবে না। তখন সে খুব চিন্তা করে 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 ঘরে গেল। ঘরে গিয়ে শুচ্ছে, তার বউ বলছে কী হয়েছে তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ, তুমি ঘুমোতেও যাচ্ছ না, ঘুরছো, মনে খারাপ কেন, কি ব্যাপার? কে না রাজা বলেছে ষাঁড়ের দুধ দিতে। রাজা বলেছে ষাঁড়ের দুধ দিতে, দেবো আমি, তুমি শুয়ে যাও, আমি দেবো। তখন জানে যে বউরও বুদ্ধি আছে, সেই জন্য সে একটু ঘুমালো। ঘুমিয়ে এইবার ভোর থেকে উঠে বউ এক গামলি কাপড় নিয়ে গেছে রাজার ঘাটে, দিয়ে কাপড় কাচছে। রাজা এখন বেড়াতে বার হয়েছে, বলে তুমি কাপড় কাচছো এখানে কেন, কী ব্যাপার? এখানে তো ভোরে কাপড় কাচা কী ব্যাপার? তখন বলছে আরে বাবু, আপনি নাকি কাল বলেছিলেন যে ষাঁড়ের দুধ নিয়ে যেতে, সেই জন্যে ও তো পেট ব্যথা হচ্ছে, আর আমি সেইখানে তো এইসব চিকিৎসা করছিলাম, করে এক্ষুনি দুধ না বেটা ছেলে সে কী দুধ দেবে? রাজা বলছে বেটা ছেলে সে কী দুধ দেবে? তখন বলছে আপনি বলেছেন ষাঁড়ের দুধ নিতে তো। ও রাজা তখন বুঝতে পেরে গেছে এ তো সে গোপালের বউ। ও তখন বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে গিয়ে তখন আর রাজা কিচ্ছু কথা বলেনি, চুপ করে ফিরে চলে এলো। এইবার বউ তো চলে গেল, যাওয়ার পরে সভাসদে গোপালকে পুরস্কার দিয়েছে রাজা। এবার হচ্ছে হাস্য নামের পরিণতি। হাস্য রামের পরিণতি, এটা পারবে বলতে? না থাম একটু বল, আমি বলবো, হসো পড়া আছে। বাবু রয়েছেন উপর মহলে। হ্যাঁ হ্যাঁ, বাবু গেছেন উপর মহলে তো। ও সে এখন আস্তে আস্তে মাটির ঘর পড়ে গেছে, পড়ে গিয়ে তার বউ বলছে যাই হোক রাজবাড়ি কাজ করে, এই একটা পাকা বাড়ি করতে পারেনি, কি করে তার কে জানি। তার বউ বলছে, তার বউ খুব মুখরা, বলছে কি জানি তার কি করে, একটা পাকা বাড়ি আর কেউ হলে একটা পাকা বাড়ি করে নিত। বললি তুই? আচ্ছা, বড় কথা না, আচ্ছা। দিয়ে রাজাকে নিমন্ত্রণ করে গেল, রাজামশাই একটু আমার মাটির বাড়িতে একটু পা দেবেন, আমার অনেক দিনের ইচ্ছা রাজা। তখন বলল যে হ্যাঁ হ্যাঁ তুমি আমার প্রিয়, যাব তোমার বাড়ি। সে সিঁড়ি করেছে, দোতলায় বাঁশের সিঁড়ি ঠেকে দিয়েছে, সিঁড়ি ঠেকে দিয়ে তারপরে ধারে করেছে, এটা যাতায়াতের পথ করেছে, দিয়ে ওরা এখন এসে পড়েছে। খাওয়া দাওয়া তো আছে, সে তো যা আছে করেছে, কিন্তু সে খাওয়া দাওয়া রাজা খাবে কি? এখন লোক বলে আমি সভাসদ লোককে নিয়ে আসবো, তো তার মন্ত্রী কজনকে নিয়ে এসছে, মন্ত্রী কজনকে নিয়ে এসে মন্ত্রী কজন তো সে সিঁড়ি গাবড়াতে উঠে চলে গেল। এখন রাজা বলছে গোপাল আমি তো ওতে উঠতে পারবো না। তখন বলছে পারবেন না? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করলে পারবেন। তখন বলে না না আমি উঠতে পারবো না, ওর সিঁড়িতে আমি উঠতে পারবো না, তা খাওয়া তো দূরের কথা। তখন বলছে দেখো, রাজা বলছে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, কাল সকালবেলা ইট এনে তোমার বালি এনে আর সিমেন্ট এনে তোমার পাকা ঘর করে দেবে। দিয়ে তার বউকে বলছে দেখলি তো আমি পাকা ঘর করতে জানিনি, রাজাকে বলে না তুই আমাকে খুব বড় বড় কথা বলিস। আর একটা দে হাস্য রামের পরিণতি। হ্যাঁ হাস্য রামের পরিণতি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আরো একজন রসিক লোক ছিল, তার নাম ছিল হাস্যরাম। গোপাল ভাঁড়ের মতো আর একজনও হাস্যরসিক লোক ছিল কৃষ্ণচন্দ্রের রাজসভায়, তার নামই ছিল হাস্যরাম। গোপালের মতো অতটা প্রভাব প্রতিপত্তি না থাকলেও রাজসভায় বেশ কিছুটা প্রভাব ছিল। হাস্যরাম সবসময় গোপনের উপর না না ও বলেছিল, এইবার মনে পড়েছে, ও বলেছিল রাজা একটা খুঁজছে কি গোপালের সঙ্গে হাস্যরামের সঙ্গে একটু লাগিয়ে দেবে, গোপালকে ছোট করবে, ওইটার জন্য রাজা চেয়েছিল। তা চেয়েতে রাজা বলে, রাজা একদিন বলছে ও হাস্যরামের সঙ্গে তুমি পারবে না, গোপাল তুমি পারবে না, না ঠাকুর ঠাকুর কামার
আর এক কামারের ঠুকুর ঠাকুর কুমার, আর এক কামারের ঘায় সব ঠিক হয়ে যাবে। তখন বলছে কই তুমি করো দিন দেখি আমাকে বলো। তখন বলছে যে হ্যাঁ বলবো। তখন বলে একদিন রুই মাছ আর দই হাঁড়ি আর কি মিষ্টি হাঁড়ি নিয়েছে, নিয়ে যাচ্ছে, সে তার বাড়িতে যাচ্ছে। তার বাড়িতে গিয়ে এখন তার ছেলে যাচ্ছে রাস্তায়, দেখা হয়েছে। দেখা হয়ে বলছে হ্যাঁ গো কি বলবো, কিন্তু বুড়ির সঙ্গে দেখা করেছে, দেখা করে এসব দেয়নি, দেখা করে চলে এসছে। সে বলেছে আর বুড়ো হলে যা হয়, আর আমি বুড়ো মানুষ, এক্ষুনি ভালো এক্ষুনি মন্দ, বলে না আমি যাওয়ার পথে একটু দেখা করে গেলাম। গোপাল বলছে তা হোক। এবার যাওয়ার পথে এর সঙ্গে ব্যথা হয়েছে, ছেলের সঙ্গে দেখা হয়েছে, বুড়ি ছেলের সঙ্গে দেখা হয়েছে। দেখা হতে সে এখন বলছে এই দেখো গো তুমি তাড়াতাড়ি ঘরে যাও গো। না কেন? আর তুমি দইটা নিয়ে যাও, মাছ টাছগুলো নিয়ে যাও ঘরে, তোমার মার অবস্থা ভালো নয়। তা তখন বলছে মার অবস্থা ভালো নয়? ভালো নয় একবারেই কি ভালো নয়? না মোটে ভালো দেখলাম নি। তাহলে এগুলো তোমার নিয়ে আমি কি করব? এগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাও। এগুলো নিয়ে আর কি করবো? ওগুলো ফিরিয়ে নিয়ে যাও, ঘরে খাবি আর কি করবে? আমি এগুলো নিয়ে মা মরলে তো খাওয়া হবে না, ইয়ে হবে না, তো অনেক ব্যাপার, ওগুলো আমি নেব না। তো বলে ফিরিয়ে দিল। ঘরে গিয়ে দেখে দিব্যি মা ভালো আছে। আর ও দিব্যি এসে ঘরে দিয়ে বউকে রাজাকে বলছে কি গো আমি নাকি ঠকাতে পারবো না, আমি নাকি ঠকাতে পারবো না, ঠকে দিলাম কেন? গোপাল ভাঁড়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। প্রায় 10খানা গল্প বলে ফেললো। শিপ্রাদি এখনো আছে, বা চমৎকার শিপ্রাদি শুনছে মায়ের গল্প। এইভাবে পাশে থেকো গো, মার সাথে জড়িয়ে থেকো। মা তোমাদের খুব উৎসাহ পেয়ে খুব একটা আমার খুব মানে ভালো লাগে যে মা এইভাবে গল্প পড়ে তোমাদের গল্প শোনায়, মনে রেখে পড়ে, পাঠ করে না। আর এইভাবে মা সুস্থ থাকার চেষ্টা করে। আমরা যারা গান ভালোবাসি তারা যেমন গান নিয়ে থাকি, মা সেরকম মায়ের এই গল্প নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে দেয়। এই বয়সে এটাই তো দরকার। মা তো চেয়ারে বসে থাকে, বেশি হাঁটতে পারে না, যার ফলে। আচ্ছা, সবাইকে এই গল্প বলেই মা আনন্দেই থাকে, গল্পের বই পড়ে, যে আসে বারান্দায় বসে বসে সবার সাথে গল্প করে। ঠিক আছে, তারা সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। জয় মা সরস্বতী, মা গো সবাইকে। তোমরা ভালো থাকো। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদ আপনারা শুনে নেবেন। ঠিক আছে, রাখছি তাহলে। শিপ্রাদি ভালো থেকো। আর একদিন হয়, আর একদিন হবে গোপাল ভাঁড়।